ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। গতকালকে ছিল ষষ্ঠী, আর এই ষষ্ঠীর দিনকে আমরা আবার সপরিবারে বেরিয়ে পড়েছিলাম রানাঘাটের বেশ কিছু ঠাকুর দর্শনের উদ্দেশ্যে। দেখুন, আমি একেবারে সেজে গুজে পরিপাটি হয়ে গিয়েছিলাম, আর এই লুকটা আমার গতকাল ষষ্ঠীর লুক ছিল। আর এই যে শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা আমার বান্ধবী আমাকে প্রেজেন্ট করেছে। 2 মাস আগে আমার শাশুড়ি মা মারা গিয়েছিল, তখন এই শাড়িটা আমায় সেই কাজেতে দিয়েছিল। তো আজ মহাষষ্ঠী, আর এই ষষ্ঠীর উপলক্ষেই শাড়িটাকে ভেঙে ঠাকুর দেখতে গিয়েছিলাম। এবার দেখুন, আমরা একটা পূজা মণ্ডপে চলে এসেছি। এটা হচ্ছে রানাঘাট ভারতী সংঘ স্কুলের মাঠের পুজো। এই পূজা মণ্ডপের প্যান্ডেলের থিমটি রাজস্থানের কিছু পুতুল সাজিয়ে থিমটিকে তৈরি করেছিল। ভেতরে ছিল নানান রকম দেব দেবীর মূর্তি। এই যে মায়ের এখন বোধন পুজো শুরু হবে, আর সেই কারণেই ঠাকুর মশাই পুজোর সরঞ্জাম, পুজোর দ্রব্যাদি সব কিছু গুছিয়ে নিচ্ছিলেন। আরেকজন ঠাকুরমশাইও কিন্তু দেবী মূর্তির সামনে গিয়ে মালা পরানো অথবা গণেশ কার্তিককে পৈতে পরানো এরম ধরনের ছোট ছোট কাজগুলো গুছিয়ে নিচ্ছিলেন। প্রথম পূজা মণ্ডপটির থেকে বেরিয়ে এসে আমি এবার চলে আসলাম একটি বাড়ির পুজোতে। এটা হচ্ছে রানাঘাটের একটি সাবেকি পুজো, ঘোষ বাড়ির মা দুর্গার পুজো। রানাঘাটে বেশ কয়েকটি সাবেকি পুজো হয়ে থাকে, তার মধ্যে ঘোষ বাড়ির পুজো একটি অন্যতম পুজো। রানাঘাটে কিন্তু আরও বেশ কয়েকটি সাবেকি পুজো হয়ে থাকে, যেগুলো সমস্তটাই বাড়ির পুজো, আর এদের আনুমানিক বয়স প্রায় 500 বছরেরও অধিক বয়স। ব্রিটিশ শাসনের অনেক পূর্বের থেকে এই পুজোগুলো হয়ে আসছে। ঘোষবাড়ির পুজো দেখে বেরিয়ে এসে পরবর্তী পুজোয় চলে আসলাম। এটি একটি পাড়ার মধ্যে হয়েছিল, সাদামাটা প্যান্ডেল ছিল। এটা আহামরি কিছু ছিল না, সেই জন্য আমি আর প্যান্ডেলটার ভিডিও করিনি। তারপরে আরেকটি পূজা মণ্ডপে চলে আসলাম। এটা একটা থিমের প্যান্ডেল ছিল। এই প্যান্ডেলের মেনলি যেটা তৈরি করা হয়েছিল, প্যান্ডেলের গায়ের কাপড়টি, মানে প্যান্ডেলের যে কাপড় হয় সেই কাপড়টাকে কেটে 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 গিট বেঁধে বেঁধে প্যান্ডেলটি থিমের কাজটি তৈরি করা হয়েছিল। এর সাথে ছিল বেশ কিছু মাটির মূর্তি এবং শিল্পীর নিজের ভাবনা দিয়ে তৈরি করা এই প্যান্ডেলের থিমটি দেখতে বেশ ভালোই হয়েছিল। যাই হোক, আমি এখানকার সমস্ত ভিডিওগুলো তুলে নিলাম। আর এখানে এরকম দেখুন কিছু মাটির মূর্তি রাখা হয়েছিল।
এই মূর্তিগুলো দিয়ে শিল্পী হয়তো তার ভাবনাতে এটাই বোঝাতে চেয়েছিল মানুষকে, যে মানুষের জীবনের শৈশব, যৌবন, বার্ধক্য, এই যে তিনটি সময়কাল আসে, প্রতিটি মানুষের এই জীবনের তিনটি অধ্যায়কে কিভাবে কাটিয়ে ওঠে, সেই সমস্ত চিন্তাভাবনা দিয়েই আজকের এই পূজা মণ্ডপের থিমটি তৈরি করা হয়েছিল। এবার আমরা পূজা মণ্ডপের মায়ের মূর্তির সামনে চলে আসলাম, আর এখানে ডাকের সাজেই মাকে সাজানো হয়েছিল। মায়ের মূর্তি দর্শন করে প্রণাম সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী পূজা মণ্ডপের উদ্দেশ্যে। পরবর্তী পূজা মণ্ডপে আমরা উপস্থিত হয়ে গেছি। এই পূজা মণ্ডপটির থিম ছিল রাজহাঁসের ওপর। দেখুন কতটা সুন্দর লাগছে, পুরো সাদা ধবধবে রাজহাঁস পেখম মেলে বসে রয়েছে। পূজা মণ্ডপটি ফোমের ওপরেই তৈরি হয়েছিল। এবার আমরা মায়ের মূর্তিটিকে দর্শন করে নিলাম। এটা হচ্ছে এই পূজা মণ্ডপের মায়ের মূর্তি। এই পূজা মণ্ডপের মায়ের মূর্তি দর্শন করে নেবার পর এবার আমরা পরবর্তী যে পূজা মণ্ডপটিতে উপস্থিত হয়েছিলাম, এটা হচ্ছে রানাঘাট শহরের বুকে যে আদালত বা কোর্ট রয়েছে, সেই কোর্ট পাড়ার পুজো। একদম সম্মুখেই রানাঘাট কোর্ট। আর এই পূজা মণ্ডপটিতে কিন্তু রাজস্থানের যে কলাকৃতি শিল্পকর্মের কাজ আছে, সেই আদলেই এই পূজা মণ্ডপের থিমটিকে তৈরি করা হয়েছিল। রাজস্থানে যে কেল্লাগুলো রয়েছে সেখানে গেলে পরে কিন্তু দেখা যায় যে জাফরির কাজ, সাদা মার্বেলের ওপর কেটে কেটে এই খাজের ওপরে দেয়ালের মধ্যে যে কাজগুলোকে করা হয়ে থাকে সেগুলোকেই জাফরি বলে। এই জাফরির আবডালে দাঁড়িয়ে মানুষ কথোপকথন করতেন। অনেক সময় প্রকাশ্য মানুষ কারো সামনে আসতেন না, বা বিশেষ করে যে সমস্ত রাজ পরিবারের মহিলারা ছিলেন তারা কিন্তু এই জাফরির আবডালের থেকেই তাদের কথাগুলো অপর প্রান্তের মানুষটিকে বলতেন। এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু অনেক সিনেমাতেও দেখেছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু দেখুন মায়ের মূর্তির সামনে চলে এসেছি। এটা হলো এই প্যান্ডেলের মায়ের মূর্তি। তো আমরা প্যান্ডেলের মায়ের মূর্তি দর্শন করে এবার বেরিয়ে আসলাম। এই যে দেখুন, এটাই হচ্ছে রানাঘাটের কোর্ট। আর এই রানাঘাট মহকুমা কোর্টের সামনে আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছি। এখানেই আমাদের বাইকটাকে দাঁড় করানো হয়েছিল। আমি একটু কোর্ট চত্বরটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন লেখাই আছে মহকুমা দেওয়ানি ফৌজদারি আদালত রানাঘাট নদিয়া। দিনের বেলায় আসলে দেখা যাবে কোর্ট চত্বরটি একেবারে লোকে লোকারণ্য হয়ে থাকে। কোর্ট চত্বরের অর্থাৎ কোর্ট পাড়ার পুজো দেখে আসার পর তার পাশের একটি পাড়ার পুজো মণ্ডপে এবার আমরা চলে এসেছিলাম। সেখানকার পূজা মণ্ডপের মায়ের ছবি তুলে নিলাম। সেই মণ্ডপটির ঠাকুর দেখে আবার আরেকটি পূজা মণ্ডপের সামনে আমরা উপস্থিত হয়ে গেলাম। এই পূজা মণ্ডপের ভেতরে ঢুকেই প্রথমেই একটি শিবলিঙ্গ রেখে দিয়েছে। বাবা ভোলেনাথের দর্শন হয়ে গেল। তারপর মায়ের দর্শন সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী পূজা মণ্ডপের উদ্দেশ্যে। পূজা মণ্ডপে মায়ের দর্শন করে মাকে প্রণাম সেরে আমরা চলে আসলাম এবার পরবর্তী পূজা মণ্ডপটিতে। এখন যে পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছেন, এই পূজা মণ্ডপটি আমাদের নিজস্ব আর্টিস্টদের তৈরি করা পূজা মণ্ডপ। আমাদের আর্ট গ্রুপে নিজস্ব একটি টিম আছে। সেই টিমের সদস্যরা মিলে এবং আমার স্যার নিজে থেকে এই পূজা মণ্ডপটিকে নিজে হাতে তৈরি করেছেন। পূজা মণ্ডপটিতে যে আঁকা ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এবং আলপনাও রয়েছে, সমস্তটি কিন্তু একদম নিজেদের হাতে রং তুলি দিয়ে তৈরি করা এই পূজা মণ্ডপ। বহু পরিশ্রম করে এই পূজা মণ্ডপটিকে তৈরি করা হয়েছে এবং অনেকটাই সময় লেগেছে। প্রায় ৩-৪ মাস ধরে এই পূজা মণ্ডপটির কাজ চলেছে। দুর্গাপুজো শুরু হবার ৩-৪ মাস আগের থেকে পূজা মণ্ডপটির এই যে যত রকম চিত্রকলা আঁকা রয়েছে সমস্তটাই কিন্তু ওই ৩-৪ মাস আগের থেকে বসে বসে নিয়মিত এই ছবিগুলো আঁকা হয়ে থাকতো। এবার আমাদের পাড়ার এক প্রতিবেশী পাঞ্জাবি বোন আছে, তার সঙ্গে আমি একটি সেলফি তুলে নিলাম। যাই হোক, দেবী মূর্তির দর্শন হয়ে গেছে আমার। এবার এই প্যান্ডেলটির থেকে বেরিয়ে পরবর্তী প্যান্ডেলের মায়ের মূর্তি দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চারিধার কি সুন্দর আলোর রসনায় সেজে উঠেছে আমার শহর, দেখতে সত্যি খুব ভালো লাগছে। এবার দেখুন আরও একটি সাবেকি পূজা মণ্ডপেতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম। রানাঘাটের সাবেকি পুজোগুলির মধ্যে এটি হলো অন্যতম আরও আরেকটি সাবেকি
দুর্গা পূজা। এই সাবেকি পুজোর যে বাড়িটিতে আমি চলে এসেছি এটা হচ্ছে পাল বাড়ি। এই বাড়ির যিনি মালিক ছিলেন তার নাম ছিল লাল গোপাল পাল। আর এই লালু পাল অথবা লাল গোপাল পাল ইনি কিন্তু একটি জমি দান করেছিলেন, তার নামে একটি স্কুলও রয়েছে। আর সেই স্কুলে কিন্তু আমি পড়াশোনা করতাম। পালবাড়ির ঠাকুর দেখা সেরে এবার রানাঘাট স্পোর্টিং ক্লাবে চলে আসলাম। এটাই হলো সেই বিখ্যাত স্পোর্টিং ক্লাব, যেই স্পোর্টিং ক্লাবেতে আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে আগমন ঘটেছিল এবং তার পদধূলি দিয়ে গিয়েছিলেন। আমাদের রানাঘাটবাসীর কাছে এটি অত্যন্ত একটি গর্বের জায়গা যে নেতাজি সুভাষচন্দ্র বসু একবার রানাঘাটে এসেছিলেন। রানাঘাট শহরের বুকের ওপর একটি রাস্তা রয়েছে, তার নাম সুভাষ এভিনিউ। নেতাজি সুভাষচন্দ্র বসু রেল স্টেশনের থেকে সোজা সেই পথ ধরেই হেঁটে এসেছিলেন, আর তারপর থেকেই সেই পথটির নাম পরিবর্তন করে রেখে দেওয়া হয় সুভাষ এভিনিউ। এই স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপটি কিন্তু মূলত নেট দিয়েই তৈরি হয়েছিল। সাদা ধবধবে নেটের ওপরেই এই পূজা মণ্ডপের থিমের কাজটি তৈরি করা হয়েছিল। এই পূজা মণ্ডপটি ছিল লাস্ট পূজা মণ্ডপ। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তো আজকের মতো পূজা পরিক্রমার ভিডিওটি এইটুকুনি। আবার পরবর্তী পূজা পরিক্রমার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আজকে আমি বিদায় নিচ্ছি। আর আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত করে একটু জানাবেন।